ক্যারিয়ারের শুরুতে যখন তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করা হয়ে গেল তখন তুমি শুরুতেই 50,000 টাকা বেতনের চাকরিও কিন্তু তুমি পেতে পারো। তুমি এখানে কি কাজ করো? আমি এখানে ডিজিটাল মার্কেটিং দেখি। ডিজিটাল মার্কেটিং এ কি দেখো? ওই তো ডিজিটাল মার্কেটিংই দেখি। সে তার স্কিল না লিখে সে লিখতেছে কি পিতার নাম, মাতার নাম, উচ্চতা কত, চওড়ায় কত। তুমি যখন 50,000 টাকা বেতনের জবে ঢুকবা তাহলে কিন্তু তুমি 5 বছরের মধ্যে লাখ টাকার জব কিন্তু তোমার ওখান থেকে হয়ে যাবে। মানুষ কেন ফ্রাস্ট্রেটেড হয়? বিকজ তারা হোপ এবং কনফিডেন্স হারায় ফেলে। তোমার স্ট্রেস তোমার কনফিডেন্স ডাউন করে দিচ্ছে, ডাউন কনফিডেন্স আরো ডাউনে নিয়ে যাচ্ছে, আরো ডাউন স্ট্রেসে নিয়ে যাচ্ছে। 2025 সালের 31শে ডিসেম্বরের ভিতরে 1 লক্ষ মানুষকে আমরা জব পেতে হেল্প করব। তোমার যদি কোনো বন্ধু বান্ধব না থাকে, কারোর সাথে যদি তোমার কোনো সম্পর্ক না থাকে, দিন শেষে তোমার কাছে তোমার বই থাকবে। বই উত্তম বন্ধু। আমাদের সমস্যা কি? আমরা সবাই চাকরি খুঁজি, চাকরি কই, অথচ চাকরি আবার তোমাকে খুঁজতেছে, তুমি কি এক্সিস্ট করো কিনা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে। আজকে আমাদের সাথে আছেন নিয়াজ আহমেদ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়াকে যদি আমি বলি যে প্রফেশনাল সিভি রাইটিং এর একটা মুভমেন্টকে লিড দিচ্ছেন, তাহলে আসলে খুব একটা ভুল বলা হবে না। তো আজকে ভাইয়ার কাছ থেকে এই জার্নিটা শুনবো, আরো অনেক গল্পই শুনবো, কারণ ভাইয়ার কর্পোরেট আজকের থ্রুতে আমরা যতটুকু জানতে পাই সেটা হয়তো শুধু সামনের গল্পটা আমরা জানি, বাট আজকে পেছনের গল্পটা নিয়েও আমরা আসলে কথা বলতে চাই। ভাইয়া কেমন আছেন? এই তো ভাইয়া আছে, আলহামদুলিল্লাহ। ভাইয়া আজকে আপনাকে পেয়ে আসলে আমাদেরও খুব ভালো হলো, কারণ আমাদের প্রাইমারি অডিয়েন্স যারা, তাদের মধ্যে অনেকেই কিন্তু স্টুডেন্ট আছে, আবার অনেকে আর্লি ক্যারিয়ারে আছে, এখন কেউ হয়তো ক্যারিয়ারের ল্যাডারে অনেক দূর উঠেও গিয়েছেন। তো সবারই কিন্তু এই সিভি এবং এই রেজুমে রিলেটেড অনেক প্রশ্ন থাকে। বাট আমার প্রথম প্রশ্ন হচ্ছে, যেটা মোস্ট কমন সবার কাছ থেকে যেটা আসে, যে একজন স্টুডেন্টের আসলে সিভির দরকারটা কি? ও তো এখনই কোনো জবে ঢুকবে না, বা হয়তো এখনই ও ওরকম কোনো কর্পোরেট জায়গায় সিভি ড্রপ করবে না। ওর আসলে কি সিভির দরকার আছে? ডেফিনেটলি দরকার আছে। এখনকার সময়ে জব বা কাজের অভিজ্ঞতার যে সংজ্ঞাটা, এটা একটু ভিন্ন। যেমন আজকের থেকে 8-10 বছর আগে বা 15 বছর আগে কিরকম ছিল, যে তোমার যখন গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে তখন থেকে তুমি কাজ করা শুরু করো এবং তখন থেকে তোমার অভিজ্ঞতা শুরু হয়। বর্তমান সময়ের পার্সপেক্টিভটা ভিন্ন। এখনকার সময় তুমি দেখবা ক্লাস 8-9-এ পড়ুয়া স্টুডেন্ট যারা আছে, তারাও রেজুমি বলো বা সিভি বলো, তাদের যে সমস্ত এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে, এগুলো দিয়ে তারা একটা ডকুমেন্ট তৈরি করে, সেটা দিয়ে তারা জবে অ্যাপ্লাই করে এবং তারা ক্লাস 8-9-এর থেকেই আরামসে তারা জব করছে। এটা খুবই ইউজুয়াল একটা ঘটনা। হ্যাঁ, পোর্টফোলিও বিল্ডিংটা এখন অনেক আগে থেকে শুরু হচ্ছে। এবং এটার ক্ষেত্রে যেটা পাঞ্চ লাইন, সেটা হচ্ছে যে মানুষ যেদিন থেকে কাজ করা শুরু করে তার অভিজ্ঞতা সেদিন থেকেই হওয়া শুরু হয়। সো কেউ যদি ক্লাস 9 থেকে জব করা শুরু করে, তাহলে কিন্তু তার ওই সময় থেকেই অভিজ্ঞতা হওয়া শুরু হচ্ছে। আমার একটা ঘটনা শেয়ার করি, যেটা হচ্ছে যে একজনের ইন্টারভিউ নিতে বসছি। সো সে কলেজের প্রথম বর্ষে পড়ে। সো সে ইন্টারভিউ নিতে বসলে আমাকে বলে কি, আমার ভাইয়া 3 বছরের এক্সপিরিয়েন্স। বলে যে আরে বাপ রে বাপ, তুমি দেখতে হইলে এইটুকু, তোমার 3 বছরের এক্সপিরিয়েন্স কোথা থেকে আসলো? তখন বলে কি যে আমি ক্লাস 9 থেকে জব করছি। এবং ওই যে কাজগুলো সে করেছে, ওই কাজগুলো তার ডকুমেন্টের মধ্যে সে সুন্দরভাবে স্ক্রিপ্টেড করছে। সো এইরকম এখনকার সময়ে যে যখন থেকে কেউ ক্লাস 9 পড়ুয়া অনেকে হতে পারে, ভিডিও এডিটিং পারে। আমার তো ভিডিও এডিটর দরকার, আমার তো গ্র্যাজুয়েটেড ভিডিও এডিটর দরকার না। সো যে মানুষ যেদিন থেকে কাজ করা শুরু করে, আসলে ওই দিন থেকেই তার এক্সপিরিয়েন্স হওয়া শুরু হয় এবং ওই এক্সপিরিয়েন্সটাকে সুন্দরভাবে ডকুমেন্টেড করার কাজটা যে যত ভালোভাবে করতে পারে, বিকজ তুমি যে কোনো কোম্পানিতে তোমার আগে তোমার ওই ডকুমেন্টটা যাবে, ওই ডকুমেন্টটা দেখে তোমাকে ইন্টারভিউতে কল করবে। যেমন আমরা রকমারিতে আছি, রকমারি তো নিশ্চয়ই আমার ভাতিজাকে জব দিবে না বা আমার ভাইগনাকে জব দিবে না, এভাবে তো রকমারিতে নিয়োগ প্রক্রিয়া হয় না। নিশ্চয়ই একটা নিয়োগ প্রক্রিয়া তো আছে। তো যত ভালো ভালো কোম্পানি আছে, সেই সমস্ত জায়গাতে তোমার আগে তোমার সিভি যাবে বা রেজুমি যাবে। সিভি বা রেজুমিতে তুমি যদি ওইভাবে তোমার স্কিলগুলোকে ফুটিয়ে তুলতে পারো, তোমার আগের চাকরির অ্যাচিভমেন্টগুলোকে ফুটিয়ে তুলতে পারো, তোমার ক্যারিয়ার ডেভেলপমেন্ট ল্যাডারটা কেমন এটা যদি বোঝা যায়, তোমার কি কি ট্রেনিং আছে সেটা যদি বোঝা যায়, তুমি কোন ধরনের কাজগুলো করতে পারবে এটা যদি বোঝা যায়, যেটা নিয়োগকর্তার রিকোয়ারমেন্টের সঙ্গে ম্যাচ করে, তখন তুমি ইজিলি ইন্টারভিউ কল পাবা। তার স্টুডেন্টদের জন্য কিন্তু আসলে সিভি বিল্ডিংটা
মানে নট জাস্ট হচ্ছে যখন আমার দরকার পড়বে একটা সিভি তখন আমি লিখে ফেললাম, বাট ডে বাই ডে এটার বিল্ড আপটা হচ্ছে জরুরি। ভেরি ইম্পর্টেন্ট। এটার সাথে মানে ট্যাগড কোশ্চেন হিসেবে একটা জিনিস কিন্তু ভাইয়া চলেই আসে, যে একটা স্কুল থেকে বা একটা কলেজ থেকে যখন একটা রেজাল্ট কার্ড দেয়, একটা সার্টিফিকেট দেয়, সেই সার্টিফিকেটের হচ্ছে কারিকুলাম অনুযায়ী একটা ক্রাইটেরিয়া থাকে, একটা অফিসিয়াল ডেকোরাম মেনটেন করে চলে এরকম। তো সিভি লেখারও কি এরকম কোনো গ্রামার আছে বা বাঁধা ধরা নিয়ম আছে বা স্ট্রাকচার আছে? ডেফিনেটলি স্ট্রাকচার আছে, কারণ তুমি কোন কোন কন্টেন্টগুলা, কোন কোন ইনফরমেশনগুলা তুমি মেনশন করবা, এটা তো আলটিমেটলি তোমার থাকতে হবে, এবং কোন সিকোয়েন্সটা তুমি মেনটেন করবা সেটা সেখানে থাকতে হবে। যেমন ধরো একজন ফ্রেশার অথবা একজন ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট, তার এক্সপিরিয়েন্সগুলো কোথা থেকে আসবে? এই যে একটা খুব কমন কথা বলে না, যে চাকরিতে যাচ্ছি, আমি তো ফ্রেশার, আমি এক্সপিরিয়েন্স পাবো কোথায়? আমি তো জব করিনি এখনো, কোত্থেকে পাবো? মানে খুবই কমন প্রশ্ন। কিন্তু তুমি পাবা কোত্থেকে, আমি সেটা বলছি। তুমি ছাত্র জীবনে ইন্টার্নশিপ করতে পারো। ইন্টার্নশিপ ক্যান বি পেইড, ইন্টার্নশিপ ক্যান বি নন পেইড, যেটাই হোক না কেন। ইন্টার্নশিপ করা মানে কি, আমি একটা অফিসের কাজ বোঝার সময় পাচ্ছি, একটা অপারেশনস, একটা কাজের, একটা অফিসের ডেকোরাম কেমন, প্রসেসটা কি, অফিসে কিভাবে চিঠি লেখে, আসা যাওয়াটা কিভাবে মেনটেন করে, আমি তো অ্যাটলিস্ট এগুলো দেখার সুযোগ পাচ্ছি। আমার তো এমন না যে মানে একদম ব্ল্যাঙ্ক রয়ে যাচ্ছি, তা না, আমি তো এটা সুযোগ পাচ্ছি। সো তুমি ইন্টার্নশিপ থেকে এক্সপিরিয়েন্স পেতে পারো। তুমি পার্ট টাইম জব করতে পারো। পার্ট টাইম জব বলতে কিরকম, যে তোমার হয়তো ইউনিভার্সিটিতে ক্লাস হচ্ছে দুপুর 1টা পর্যন্ত, তুমি দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খণ্ডকালীন কাজ করলে, যেটা পার্ট টাইম, দিনের ভিতরের একটা পার্ট টাইম তুমি একটা জব করলা, পার্ট টাইম জব। তুমি বিভিন্ন ভলান্টারি বেসিসে কাজ করতে পারো, বই মেলা হচ্ছে, বাণিজ্য মেলা হচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে তুমি কাজ করতে পারো। তোমার বিভিন্ন রকমের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকতে পারে। সো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কিরকম? এক্সট্রা মানে বহির্ভূত, কারিকুলাম মানে পাঠ্যসূচি, অ্যাক্টিভিটিস মানে কর্মকাণ্ড। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস মানে হচ্ছে পাঠ্যসূচি বহির্ভূত কর্মকাণ্ড। কিরকম? নাচ, গান, আবৃত্তি, গল্প বলা, ছড়া বলা, বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, এগুলো কি কারো কোনো কারিকুলামে ছিল না? তাহলে এগুলো কি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। তুমি কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের থেকে তুমি এক্সপিরিয়েন্স পেতে পারো। মানে তোমার হয়তো একটা সাবজেক্ট পড়ছো বিজনেস রিসার্চ, ওই সাবজেক্টটা পড়তে গিয়ে হয়তো তোমাকে কিছু রিসার্চের কাজ করতে হলো, দ্যাট ক্যান বি ইওর এক্সপিরিয়েন্স। এরপরে তুমি আর কোথা থেকে পেতে পারো? তুমি পেতে পারো সিএসআর অ্যাক্টিভিটিস থেকে। সিএসআর অ্যাক্টিভিটিস মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিস। শীতার্তদের মাঝে তুমি কম্বল বিতরণ করছো, বন্যার্তদের মাঝে তুমি ত্রাণ বিতরণ করছো, রমজান মাসে তুমি খাবার বিতরণ করছো, এগুলাও অত্যন্ত জরুরি অভিজ্ঞতা। সো এই যে 10-12টা মানে এরকম টোটাল 10টা খাত আছে, তুমি ইউনিভার্সিটিতে ক্লাবিং করতে পারো, সেখান থেকে তোমার এক্সপিরিয়েন্স আসতে পারে। সো এরকম 10-12টা জায়গা আছে যেখান থেকে তোমার এক্সপিরিয়েন্স আসবে। এই এক্সপিরিয়েন্সগুলোকে সিকোয়েন্সিয়ালি তুমি লিখলেই তোমার আলটিমেটলি ডকুমেন্টটা রেডি হয়ে গেল। আমি এই পার্টটা মানে অডিয়েন্সের মধ্যে যারা বিশেষ করে স্টুডেন্ট, তাদেরকে বলবো এই পার্টটা আবার শুনে ভাইয়া এখানে যে পয়েন্টগুলো মেনশন করলেন, এই পয়েন্টগুলো হচ্ছে কমেন্টে লিখে ফেলতে। সো নিজের প্রতিও একটা কমিটমেন্ট কাজ করবে যে এখান থেকে আমার টেক অ্যাওয়ে পয়েন্ট এইটা, আমি কি এই অপরচুনিটিগুলো সিক করছি, নাকি জাস্ট এমনি দিনের পর দিন কাটিয়ে যাচ্ছি, যে দিন কেটে গেল, রাত কেটে গেল, আমার এক্সপিরিয়েন্স নাই, কোত্থেকে আসবে। আমি অ্যাক্টিভলি আসলে এটা খোঁজার জন্য টাইমটা দিচ্ছি কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন। ডেফিনেটলি। আর ভাইয়া এখানে আরেকটা জিনিস হচ্ছে খুব কমন, যেটা খুব শুনতে হয়, ওইটাতে আমি যাব, তার আগে নিজের একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি। যখন আমার হাতে অনেক সিভি আসে, অনেক সময় দেখি অনেকে হচ্ছে সিভি আর বায়োডাটার মধ্যে কিন্তু পার্থক্য করতে পারে না। ওইখানে হচ্ছে নিজের অনেক জীবন বৃত্তান্ত কিন্তু সিভির মধ্যে লিখে দেয়, যেটা হয়তো আননেসেসারি, বা যে যার হাতে আসলে সিভিটা আসবে সে আসলে মোটামুটি অনেক ক্ষেত্রে বিরক্তই হবে যে আমি তো এই জিনিস দেখতে চাই নাই। সো এই পার্সপেক্টিভ নিয়ে আপনি ডেফিনেটলি ভাইয়া কিছু বলবেন। আর যেই ট্যাগড কোশ্চেনটা এটার সাথে চলে আসে, সেটা খুবই কমন। সেটা হচ্ছে যে অনেকের মধ্যে একটা পারসেপশন কাজ করে যে নিজের সিভি এটা তো নিজেই লেখা উচিত বা নিজে লিখতে পারা উচিত, এটা লেখার জন্য আমি কারো হেল্প কেন চাইতে যাব। তো যেটা ব্যাপার হচ্ছে যে কেউ যখন অসুস্থ হয় তখন নিজের চিকিৎসা তো আসলে নিজে করা সম্ভব না, তাই না? তুমি এই যে বাড়িটায় আছো, এই বাড়ির স্ট্রাকচার তুমি করো নাই। ইভেন আমরা যে স্টুডিওতে বসে কথা বলছি, স্টুডিও তো তুমি বানাওনি, স্টুডিও একজন বানাইছে, ক্যামেরা একজন বানাইছে, এই যে এগুলাকে ট্রাইপড বলে আর কি। হ্যাঁ, সো ট্রাইপড একজন বানাইছে, এই ফার্নিচারটা একজন বানাইছে। সো আমার যখন ফার্নিচারের রিকোয়ারমেন্ট আসবে, আমাকে ফার্নিচারওয়ালার কাছে যেতে হবে। এবার যেটা হচ্ছে যে একজন প্রফেশনাল তোমাকে কিভাবে হেল্প করতে পারে, প্রফেশনাল জানে যে এই কাজটা কিভাবে তুলতে হয়, এই কাজটার জন্য তার কাছ থেকে কিভাবে ইনফরমেশন আনতে হয়। আমার চারপাশে মাঝে মধ্যে আমার কাছে একটু হতাশই লাগে। যেমন ধরো যে তোমার আমাদের এই যে চারপাশে যে ভাইরাস, এর প্রত্যেকেরই কিন্তু
প্রচন্ড রকমের প্রতিভা আছে, প্রচন্ড রকমের যোগ্যতা আছে, দক্ষতা আছে, কিন্তু সমস্যাটা হয় কি, কেউ কেউ থাকে যারা অনেক কাজ করছে, অনেক যোগ্যতা দক্ষতা সব আছে, কিন্তু এটা প্রেজেন্ট করতে পারে না। এবং এটা প্রেজেন্ট করতে না পারার কারণে তুমি আমার সাথে হয়তো একমত হবে, আমার দর্শকবৃন্দরা হয়তো আমার সঙ্গে একমত হবে, বাংলাদেশে কেন বাইরের দেশের প্রফেশনালরা এসে বিভিন্ন বাইরের দেশ থেকে মানুষ এসে তারা কেন টপ পজিশনে চলে যাচ্ছে, ওয়ারাজ আমরা কেন পারছি না? এর প্রধান এবং একমাত্র অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তারা তাদের কাজগুলো কি, আমরা আমাদের কাজগুলোকে উপস্থাপনই করতে জানি না। আমি যদি এখন কাউকে ডেকে জিজ্ঞাসা করি যে তুমি কি কাজ করো, আমি তো সব কাজই করি এখানকার, না এই যে যা দেখতেছেন সব কাজই, সব কাজটাকে ব্রেকডাউন করে বলো, আর বলতে পারে না। তুমি এখানে কি কাজ করো, আমি এখানে ডিজিটাল মার্কেটিং দেখি। ডিজিটাল মার্কেটিংয়ে কি দেখো? ওই তো ডিজিটাল মার্কেটিংই দেখি। কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে সে কি দেখে? সে কি ফেসবুক দেখে? এই যে একটু স্পেসিফিক হলো, ফেসবুকের মধ্যে সে কি দেখে? ফেসবুকের কি পেজ দেখে, নাকি গ্রুপ দেখে, নাকি কোনো একটা সেগমেন্ট দেখে? রকমারির জন্য বড় প্রতিষ্ঠান যদি আমি চিন্তা করি, তাহলে কি হতে পারে, রকমারির হতে পারে ফিকশন বইয়ের জন্য একটা গ্রুপ থাকতে পারে, নন ফিকশনের জন্য একটা থাকতে পারে, ইসলামের জন্য একটা থাকতে পারে, এরকম নানান রকমের গোয়েন্দা কাহিনীর জন্য আলাদা থাকতে পারে। তো তুমি ধরো তুমি হয়তো গোয়েন্দা কাহিনীর গ্রুপ সামলাচ্ছ। সো এই যে স্পেসিফিক ভাবে বলা, তুমি কি কোনো টিম মেনটেন করছো? তোমার মাধ্যমে এই প্রতিষ্ঠান কিভাবে বেনিফিটেড হয়েছে? যেমন ধরো তুমি যখন ডিজিটাল মার্কেটিং এর দায়িত্ব পেয়েছো, তখন গ্রুপে মেম্বার ছিল 1 লাখ, এখন মেম্বার হয়েছে 11 লাখ। তাহলে 10 লাখ মেম্বার কোথা থেকে আসলো? নিশ্চয়ই তুমি কাজ করছো, এই কারণে আসছে। এই কন্ট্রিবিউশনটা তুমি যখন জয়েন করছো তখন এই গল্পগ্রাফি হয়তো ছিল না। সো ইউ গেভ অ্যান আইডিয়া যে এরকম একটা শো হতে পারে, এবং তুমি এটার 100টা এপিসোড রান করেছো, এবং এই 100টা এপিসোড, প্রত্যেকটা এপিসোড যদি 50,000 করেও ভিউ হয়, তাহলে 100টা এপিসোডে যে পরিমাণ ভিউ আসে, এই যে টোটাল একটা ভ্যালু এডেড সার্ভিস, এটা তুমি এখানে ইন্ট্রোডিউস করে এটা সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করেছো। ঠিক একইভাবে চিন্তা করলে প্রত্যেকটা মানুষের পার্টিকুলার স্কিল আছে, প্রত্যেকটা মানুষের অ্যাচিভমেন্ট আছে। অ্যাচিভমেন্ট না থাকলে তো কোম্পানি তাকে এখানে রাখতোই না। কেউ তো নন পারফর্মার, কারো তো টিকে থাকার কোনো সুযোগ নাই। ডেফিনেটলি তার অ্যাচিভমেন্ট আছে, ডেফিনেটলি তার স্কিল আছে, ডেফিনেটলি তার গ্রোথ পটেনশিয়াল আছে, কিন্তু সে জানেই না যে আসলে এটাকে কিভাবে প্রেজেন্ট করতে হয়। এই কারণে সে তার স্কিল না লিখে সে লিখতেছে কি, পিতার নাম, মাতার নাম, উচ্চতা কত, চওড়ায় কত, চোখের কালার ইনসাইড ব্ল্যাক আউটসাইড হোয়াইট, স্কিন ব্রাউন, হেয়ার ব্ল্যাক। এর কোনো ইনফরমেশনের কি কোনো দরকার আছে? আমি কি মডেলিং করার জন্য অ্যাপ্লাই করতেছি এখানে? ইটস নট আ মডেলিং পোস্ট, রাইট? সো আমি যে পোস্টে অ্যাপ্লাই করছি ওই কাজ আমি কি জানি? তার কিছুই নাই। এক্স্যাক্টলি। আর যেটা দিচ্ছি তার কিছুরই এখানে প্রয়োজন নাই। এবং পৃথিবীর কোথাও গ্রামের বাড়ির ঠিকানা, দেশের বাড়ির ঠিকানা, এটা পৃথিবীর কোথাও এই কালচার নাই। পিতার নাম, মাতার নাম, পৃথিবীর কোনো জায়গায় তুমি এখন ইলন মাস্কের যদি ইলন মাস্ক বা তুমি যে কোনো কিছুতে, আরেকটা জিনিস আমার অডিয়েন্সদের জন্য একটু বলি, হয়তো এটা প্রশ্নের বাইরে যদিও, বা তুমি যখনই কোনো একটা কাজ করতে যাবা তোমাকে ফলো করা উচিত পৃথিবীতে এই কাজটার বেস্ট প্র্যাকটিস কি কি, করে নিয়ে তুমি তোমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে আগাও। আগে গিয়ে তুমি যেই পর্যন্ত আগাইতে পারো ওইটাই আলটিমেটলি তোমার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। সো তুমি যদি ফরচুন 500 কোম্পানিতে যারা জিএম, যারা সিইও, যারা ম্যানেজার, যারা এক্সিকিউটিভ, তাদের ডকুমেন্টগুলো কিরকম আর আমাদের ডকুমেন্টগুলো কিরকম, পার্থক্য তো এখানে মানে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় না? সো এই জায়গাটায় আসলে হচ্ছে একজন প্রফেশনাল আসলে হেল্প করতে পারে, কারণ তিনি হচ্ছে আসলে সর্ট আউট করবেন যে কোনটা এই পার্টিকুলার জবের জন্য নেসেসারি ইনফরমেশন, কোনটা না। তো ভাই এবার আপনার গল্পটাই আসি। সো কখন থেকে আপনার মনে হলো যে আসলে এই জিনিসটা নিয়ে কাজ করা দরকার, এন্ড এইটাকে আপনি হচ্ছে একদম এখন যেরকম ফোকাস নিয়ে কাজ করছেন, এই ডিসিশনটা কবে কিভাবে নিলেন? এই ব্যাপারটা এটা আসলে বেশ বড় ধরনের একটা স্টোরি। আমি এটাকে যদি একটু শর্ট করি বলি, যে আমি তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমি পড়াশোনা করছি এমআইএসটি থেকে, অ্যান্ড দেন আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে এমআইএস করছি, এমআইএস এর উপরে এমবিএ করছি, আমি সিএসসিএম করছি, সার্টিফাইড সাপ্লাই চেইন ম্যানেজার, ওর পাশে পিএমপি, এগুলো সবকিছু করে টোরে আমার, তখন আমি খুব পড়ুয়া স্টুডেন্ট ছিলাম। সো আমি লাস্ট জব করতাম ওমেরা পেট্রোলিয়ামস লিমিটেডে। ওখানে আমি মানে যে ডিপার্টমেন্টটা চালাতাম, যদিও আমার ডেজিগনেশন ছিল সেলস অ্যান্ড সার্ভিস ইঞ্জিনিয়ার, বাট সার্ভিস ডিপার্টমেন্টের অনেকটা আমার নেতৃত্বেই পরিচালিত হতো। তো আমার তখন খুব শখ হলো যে আমি আরো পড়াশোনা করব, এবং আমি আরো পড়াশোনা করব বলতে আমি মাস্টার্স করব, পিএইচডি করব, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এর উপরে মাস্টার্স করব। সো আমি লন্ডনের সেলফোর্ড ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেলাম।
এরপর আমার কোনো একটা কারণে হঠাৎ করে মনে হলো কি যে আমি দেশ থেকে যাব না, কারণ আমার দিন শেষে আমি 2011 সাল থেকে 2015 সাল 4 বছর জব করছি, এবং এই 4 বছর জব করাকালীন সময় আমার প্রত্যেক বছরই একটা টার্গেট থাকে আমি 3 বার করে দেশের বাইরে নতুন নতুন দেশে ঘুরতে যাব, 2বার বা 3বার এরকম যাব আমি। সো আমি অনেকগুলা দেশে, মানে আমি অনেকগুলা দেশের বাইরে আমি অনেক জায়গায় ঘুরছি। তো ঘোরার কারণে আমার যেটা ফিলিংস সেটা হচ্ছে আমি একবার ঈদে মালয়েশিয়াতে ছিলাম, একবার আমি মালদ্বীপেও ঈদ করছি, কিন্তু আমার ঈদ করতে ভালো লাগে না, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার মানে কোনো মানুষজনই নাই এই জায়গায়, মানে সামনে পানি পিছনের রুম, এর মাঝখানে আমি আর কিছু নাই। তো আমার কাছে এটা ভাল লাগে নাই। তো আমার কাছে মনে হয়েছে যে দেশের বাইরে গেলে আমি খুবই ডিসকানেক্টেড হয়ে যাব, আমি দেশের বাইরে যেতে ইন্টারেস্টেড না। সো আমি ওই সময় আইএলটিএস সব কিছু দেওয়ার পরেও আমি দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত থেকে ফেরত চলে আসলাম। ফেরত এসে তখন আমি বিভিন্ন কোম্পানিতে জবের জন্য ইন্টারভিউ দিতে যেতাম, মানে আমি তখনও পর্যন্ত যে না আমি তো দেশের বাইরে যাব বলে জব ছেড়ে দিচ্ছিলাম। তারপরে আমি আবার চিন্তা করলাম যে না আমি আবার জব করব, আমি আবার জবে জয়েন করব, আমি আবার বিভিন্ন জায়গায় জবে ইন্টারভিউ দেওয়া শুরু করলাম। তো আমি একটা জায়গা আছে, একটা কোম্পানি আছে, এই কোম্পানিতে আমাকে 5বার ইন্টারভিউর জন্য নিয়ে গেছিল, এবং তখনকার সময় আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ ছিল, কারণ আমি 2015 সালে মানে তখনকার সময় 90,000 টাকা স্যালারি পেতাম, যা এখনকার সময় যে একটা ট্রল আছে না বলে যা এখনকার সময়, সো ওইটা ওইরকম একটা খুব ভালো বেতন পেতাম, আমার জীবনযাত্রার মানও ওরকম ছিল। হঠাৎ করে ওইটা জিরো হয়ে গেল, এবং জিরো হয়ে যাওয়ার পরে আমার মানে প্রচন্ড ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা দিল। তা আমার কাছে দুপুরে খাওয়ার টাকা থাকতো না, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যে যাব আমার কাছে যাওয়ার ভাড়ার টাকা থাকতো না। তো আমি এই সমস্ত ব্যাপারে খুবই কট্টর ছিলাম, যে আমার কথা হচ্ছে আমার মিরপুর থেকে গুলশান যাওয়ার ভাড়া নাই, আমি প্রয়োজনে হেঁটে চলে যাব, কিন্তু তাও আমি যেভাবে চিন্তা করতেছি আমি ওইভাবেই জিনিসটা করব। সো আমি এভাবে মানে আমার এমন ওই কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়ে আমার এমন একটা পরিস্থিতি হয়েছে যে আমার এরকম যাওয়ার টাকা থাকতো না, বাট তারপরেও সেজে গুজে যেতাম। যাওয়ার পরে সকালে 11টার দিকে টাইম দিত, দেওয়ার পরে মিটিং মানে আমার সাথে কথা বলতে আসতো বিকাল 5টার দিকে, এরকম বাকি পুরোটা সময় না খাওয়ায় বসে রাখতো। তো লাস্টের দিন আমার সবকিছু যখন ফাইনাল হয়ে গেল, আমাকে তারা 1,17,000 টাকা স্যালারি দিবে, সবকিছু ঠিকঠাক। তো তখন আমাকে তারা বলে কি যে তোমার এখানে 5 বছরের জন্য বন্ড সই করতে হবে, এগ্রিমেন্ট সই করতে হবে। তো তখন আমি বললাম যে এগ্রিমেন্ট তো বাংলাদেশের আইন অনুযায়ী অবৈধ, আপনার কোম্পানি কি আরো কোনো অবৈধ কাজ করে? কারণ আপনি আমাকে একটা অবৈধ কাজ করার জন্য জোর খাটাচ্ছেন কি একদম শুরুতেই? হ্যাঁ, একদম শুরুতেই। তো এগুলো বলার পরে তো তখন তারা হচ্ছে আমাকে আরেকটু হার্শ ভাষায় একটু কথাবার্তা, একটু অপমান এরকম করতে লাগলো। তো তখন আমিও রেগে গেলাম। রেগে যাওয়া বলতে মানে টেম্পারেচার ফল, হ্যাঁ, নাকি টেম্পারেচার হাই, যেটাই বলো আর কি। হ্যাঁ, তো তখন আমি বললাম যে দেখেন, আমাকে আপনার কোম্পানিতে যদি এরকম 5 বছরের এগ্রিমেন্ট সই করে আসতে হয়, এটা যদি আমি প্রথমেই জানতাম আমি জীবনেও আপনার কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসতাম না। এখন আমাকে যে 5 দিন আপনারা ইন্টারভিউর জন্য নিয়ে আসছেন এবং আমাকে না খাওয়ায় বসায় রাখছেন, আমার যাওয়া আসা খাওয়া এই সব খরচ বাবদ আমাকে এখন 5 দিনের জন্য 5,000 টাকা দিবেন। যদি আপনি না দেন তাহলে আপনার যা করার তাই আমি করব, তাতে আমি বাঁচি আর মরি। একদম মানে থ্রেট করে বসলাম। থ্রেট করে বসলে আমার ওই কোম্পানিতে আমার একজন পরিচিত আপু ছিলেন, উনি আমাকে মানে হাত ধরে বাইরে এনে বললো যে চিল্লাচিল্লি করিস না, এবং উনি আমাকে 3,000 টাকা দিছিল। 3,000 টাকা দিয়ে উনি বললেন যে চিল্লাচিল্লি করিস না, এনে টাকা যে মিষ্টি টিষ্টি কিনে খাস, এই জায়গায় তোকে আমি ইন্টারভিউ দিতে আনছি, এরকম করলে আমার নিজের মান সম্মান নিয়ে টানাটানি, তুই যা। তো ওই সময় আমি এই অফিসটা কারণ বাজারে ছিল, আমি ওখান থেকে সিঁড়ি থেকে যখন নামি তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর কোনোদিন কোনো জায়গায় কোনো জবের জন্য অ্যাপ্লাই করবো না, তাতে বাঁচি আর মরি, যা হত্যাই হবে। এটা গেল প্রথম সিদ্ধান্ত। এরপরে তাহলে আমি করবোটা কি? আমার 2011 সাল থেকে 2015 সাল আমি যে 4 বছর জব করেছি, এই 4 বছর প্রত্যেক শুক্রবার এবং শনিবার আমি কখনো না কখনো কোনো না কোনো ট্রেনিংয়ে আমি অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ এ পার্টিসিপেন্ট আমি অংশগ্রহণ করছি। সো আমি জানি যে কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে হুক ধরে রাখতে হয়, এগুলো ট্রিক্স আমি জানি। সো দেন আই ডিসাইডেড, এবং আমার MBA করছি, CSCM করলাম, আরও কোর্স করছি। সো আমি ভাবলাম কি যে আমি তাহলে মানুষকে ট্রেনিং করাবো। তো ট্রেনিং করানোর জন্য প্রথমে বিভিন্ন জায়গায় যখন গেলাম, মানে আরো জঘন্যভাবে আমাকে মানে মানুষজন অপমান করলো। তো তখন আমি ভাবলাম যে ইফ ইউ ক্যান নট গেট দ্য ডোর, মেক দ্য ডোর। তখন আমি 2015 সালের লাস্টের দিকে এসে
আমি ফেসবুকে একটা পেজ খুললাম কর্পোরেটাস, এটা আমি ভাবলাম যে আমি এখান থেকে ট্রেনিং করাবো। সো আমার ট্রেনিংয়ে তাহলে কিসের উপরে ট্রেনিং করাবো? তো আমি প্রথমে চিন্তা করলাম যে আমার তখনকার সময়ের যে চেহারা বা যে লুক, এটা অনুযায়ী আমার সাথে প্রথম আসে হচ্ছে সিভি রাইটিং, যেহেতু এটা স্টুডেন্টদের জন্য লাগে একটা নিম্ন মানের একটা ট্রেনিং। তো আমি সিভি রাইটিং এর একটা ট্রেনিং করালাম। প্রথম ট্রেনিং থেকে আমার 5,000 টাকা প্রফিট হলো। সেকেন্ড টাইম যখন ট্রেনিং করাতে গেলাম, ওই দিন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপরে ভ্যাট আরোপ করলো এবং ওইটার আন্দোলন হলো, যে কারণে আমার যারা রেজিস্ট্রেশন করছিল তারা আসলো না। ওই দিন আমার নেট 5,000 টাকা লস হলো। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমার আসলে এই সমস্ত ট্রেনিং দিলে হবে না, আমার মাসেরটা চলতে হবে। সো আমি কি করব, আমি সিভি রাইটিং শুরু করব। জানুয়ারি 1, 2016 থেকে আমাদের সিভি রাইটিং শুরু, এবং জানুয়ারি 1, 2016-তে আমি 9 জনের কাজ পাইছিলাম সারা মাস ব্যাপী, এবং টিল নাও আমাদের প্রায় 34,000-এর মতো কাজ করা হয়েছে। এবং আল্লাহর রহমতে প্রথমে আমি একা ছিলাম, আই ডিডন্ট হ্যাভ এনি ভিশন, আমি কিছুই জানতাম না যে এই নৌকা কোন দিক যাচ্ছে, কোন দিক যাবে। আই ডিডন্ট হ্যাভ এনি প্ল্যান, আমার কোনো মার্কেট রিসার্চ ছিল না, কনভেনশনাল থিওরিটিক্যাল কোনো কিছুই হয় নাই, জাস্ট আমার মনে হয়েছে আমি এটা করব। সো এটা করছি, এবং এটা যখন শুরু করছি আমি বাংলাদেশে মনে হয় এত গালি খাইছি যেটা অনেক মানুষই হয়তো খায় নাই, অনেকের হয়তো উদ্যোক্তা জার্নিটা অন্যরকম। বাট আমার জিনিসটা করতে করতে একসময় আমি একা ছিলাম, এখন আমাদের প্রায় 26 জনের টিম। সো আমরাও এখন মোটামুটি টুকটাক একটা অফিস আমাদেরও হয়েছে, আমরা আমাদের মতো করে কাজ করছি। এবং মানে এখন আমাদের একটা মানে ফিলিংসটা এরকম যে আমাদের প্রতিদিনই যারা আমাদের কাছ থেকে কাজ করে নেয়, কেউ না কেউ কোনো না কোনো জায়গা থেকে জব পাচ্ছে, কারো না কারো কোনো একটা মেসেজ আসতেছে। এইটা ভালো লাগার জায়গা বা জায়গাটা এটা অন্য লেভেলে নিয়ে গেছে। বাট শুরুতে এর কিছুই ছিল না। এই হচ্ছে গিয়া লং স্টোরি শর্ট। খুবই খুবই ইন্টারেস্টিং স্টোরি ভাইয়া। তো এই জায়গায় হচ্ছে মানে জার্নিটা যেভাবে শুরু হলো সেটা তো আসলে টোটালি আনএক্সপেক্টেড একটা জায়গা থেকে, যে আপনি নিজেও হয়তো তখন ডিসাইড করেননি যে আসলে কি করবেন, বাট করতে করতে এমন একটা জায়গায় পৌঁছেছেন যে এই জায়গাটাই আপনি এখন বলতে পারেন যে হ্যাঁ, এই জায়গাটা আমি জানি, বুঝি, অ্যান্ড আই ক্যান হেল্প ইউ। কেউ যদি আমার কাছে আসে, আমি আসলে তোমাকে হেল্প করতে পারবো। এই প্রফেশনাল সিভি রাইটিং এর প্রসেসটা নিয়ে ভাইয়া অনেকের আইডিয়া নেই যে এই জিনিসটা আসলে হয় কিভাবে। এটা কি কাইন্ড অফ এরকম যে কেউ একজন আসলো, তার কিছু ইনফরমেশন দিল, আপনি হচ্ছে আউট অফ নোহোয়্যার তাকে হচ্ছে একটা জিনিস বানিয়ে দিলেন, এরকম? নাকি এখানে হচ্ছে কিছু সেশনের ব্যাপার আছে, জানা বোঝার ব্যাপার আছে, তার টার্গেট, তার ড্রিম এবং সে কি করতে চায়, এই সব কিছুর একটা রিফ্লেকশন? যেহেতু আপনি এই কথাটা বলেছেন যে কোন একটা কোম্পানিতে তুমি যাওয়ার আগে তোমার সিভিটা যাবে, সো তোমার সিভি তোমাকে কাইন্ড অফ রিপ্রেজেন্ট করবে, সিভিটাই তোমার অ্যাভাটার। সো ওই অনুযায়ী আপনারা হচ্ছে কি আসলে স্টেপ ফলো করেন? সো প্রথমত যেটা ব্যাপার হচ্ছে যে ব্রায়ান ট্রেসির একটা কথা আছে, প্রপার প্রায়র প্ল্যানিং প্রিভেন্টস পুয়ার পারফরমেন্স। ইফ ইউ ফেইল টু প্ল্যান, ইউ উইল অ্যাকচুয়ালি প্ল্যান টু ফেইল। তো ব্যাপারটা হচ্ছে যে জবে অ্যাপ্লাই করা এবং একটা জব পাওয়া, ইটস এ প্রসেস, এবং দেয়ার আর সার্টেন টিপস, ট্রিক্স, হ্যাকস, হোয়াট এভার ইউ সে। তুমি যদি ওই গাইডলাইনটা ফলো করো তাহলে তোমার পক্ষে জব পাওয়া অনেক সহজ হয়ে যায়। মানুষ কেন ফ্রাস্ট্রেটেড হয়? বিকজ তারা হোপ এবং কনফিডেন্স হারায় ফেলে। তুমি আমাকে নক করলা, আমি রেসপন্স করি না, আবার নক করলা, আমি রেসপন্স করি না, আবার নক করলা, আমি রেসপন্স করি না, তাহলে তুমি একসময় ডিসহার্টেন ফিল করবা, খারাপ ফিল করবা, হতাশ ফিল করবা। এখন আমাদের যারা ইয়াং জেনারেশন, তাদের এই কনফিডেন্স লুজ এবং স্ট্রেস, এই দুইটা এটা একটা সাইকেলের মতো ঘুরতে লাগে। যেমন তুমি এক জায়গায় জবে অ্যাপ্লাই করছো, কল পাচ্ছ না, কনফিডেন্স হারাচ্ছ, কনফিডেন্স হারালে স্ট্রেস আসতেছে, পরের বার আবার অ্যাপ্লাই করলা, আবার পাইলে না, আবার কনফিডেন্স হারাচ্ছ, আবার স্ট্রেস। তাহলে তোমার স্ট্রেস তোমার কনফিডেন্স ডাউন করে দিচ্ছে, ডাউন কনফিডেন্স আরও ডাউনে নিয়ে যাচ্ছে, আরও ডাউন স্ট্রেসে নিয়ে যাচ্ছে, আরো স্ট্রেস আরো তোমার কনফিডেন্স ডাউন করে দিচ্ছে। এই একটা মানে কঠিন দুষ্ট চক্রর মতো। হ্যাঁ, এবং এটা এমনই এক দুষ্ট চক্র যে রোজার মাসে তো মনে করো যে শয়তানরে আটকায় রাখে, কিন্তু এটা তো তোমার ভিতরের দুষ্ট চক্র চলতেছে, এটা আটকা নাই, এই চক্র চলে যাচ্ছে, কারণ এটা তো তুমি, দিস ইজ ইউ। সো তোমার আলটিমেটলি এই সার্টেইন যে জিনিসটা, এটা এর বাদ থেকে তোমাকে বেরোতে হলে তোমাকে ওই প্রসেসগুলো তোমাকে জানতে হবে। ব্যাক টু ইয়োর প্রশ্ন, যেটা হচ্ছে যে সিভিটা আসলে কিভাবে তৈরি করা হয়। তো সিভি তৈরির জন্য আমাদের অবশ্যই একটা রেজিস্ট্রেশন প্রসেস আছে, একটা বুকিং প্রসেস আছে। বুকিং প্রসেসটা কমপ্লিট করে তুমি তোমার পুরোনো ডকুমেন্টটা আমাদেরকে পাঠাবা। পুরোনো ডকুমেন্টটা পাওয়ার পরে পুরোনো ডকুমেন্ট, টোটাল ডকুমেন্টটা লাইন বাই লাইন থরলি অ্যাসেসমেন্ট করা হয়। অ্যাসেসমেন্ট করার পরে এই ডকুমেন্টটাতে কি কি গ্যাপ আছে, এবং ওই যে পার্টিসিপেন্ট, যেমন ধরো তোমার
তোমার পুরো ডকুমেন্টটা দেখে তোমার কি কি স্কিল থাকা উচিত, তোমার কি কি কেপিআই হওয়া উচিত, তোমার কি রেজাল্ট এরিয়াগুলো কি কি হওয়া উচিত, এটা নিয়ে প্রথমে একটা থরো অ্যানালাইসিস করা হয়। এবং আমাদের ইন্টারনাল যে প্রসেস, এখানে তোমার একটা এসওপি টাইপের বা একটা ডকুমেন্টের মতো, যে একটা রিপোর্ট টাইপের, সহজ কথা বলতে গেলে একটা রিপোর্টের মতো হয়, যে ওনার সিভিতে এইটা ঠিক আছে, এটা ঠিক নেই, এই ইনফরমেশনের গ্যাপ আছে, এটা লাগবে। সো এইটা আমাদের প্রথমত একটা প্রসেস গেল। দেন তোমার সঙ্গে একটা মিটিং করা হবে, একটা ওভার দ্য ফোন, অথবা তুমি যদি আমাদের অফিসে যাও সেভাবে তোমার সঙ্গে একটা মিটিং করা হবে। সো ওই মিটিংয়ে কি হবে, ওই মিটিংয়ে তোমার অবজেক্টিভ কি, তোমার স্কিল কি, তোমার কন্ট্রিবিউশন কি, তোমার অ্যাচিভমেন্ট কি, তোমার ট্রেনিং কি, তোমার ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যান কি, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ল্যাডার কি, এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমার কাছে জানতে চাওয়া হবে। জানতে চাওয়ার পরে তারপরে হচ্ছে তুমি জানতে চাওয়ার পরে তুমি তো ওখান থেকে আরো কিছু এডিশনাল ইনফরমেশন দিলা। সো তোমার নতুন ইনফরমেশন এবং পুরনো সিভির ইনফরমেশন দুটোকে প্রথমে মার্জ করা হবে। মার্জ করার পরে দেখা যাবে যে তোমার ডকুমেন্ট আগে ছিল 4 পেজের, আরো কিছু দিচ্ছে, সেটা আরো 3 পেজের হয়েছে বা 2 পেজের হয়েছে, সব মিলে একটা বিশাল ডকুমেন্ট দাঁড়াবে। এই ডকুমেন্টটাকে বারবার পড়ে এর ভিতরে কিওয়ার্ড ইনসার্ট করা, রেজুমের পাওয়ারফুল ওয়ার্ড ইনসার্ট করা, এবং রেজুমের কিছু ডাল ফ্রেজ, কিলার ফ্রেজ, বোরিং ফ্রেজ, ইডিয়েটিক ফ্রেজ আছে, এগুলোকে রিমুভ করে পুরো ডকুমেন্টটাকে স্কুইজ করার কাজ করা হবে। করে এটাকে প্রথমে 2 পেজে আনা হবে। 2 পেজে আনার পরে ফাইনাল ফরম্যাটিং এবং পেজ সেটআপ দিয়ে গ্রামার এবং স্পেলিং চেক করে ওয়ার্ড ফাইল, পিডিএফ ফাইল করে দেন হচ্ছে তোমাকে পাঠানো হবে। এবং পাঠানোর পরে তোমাকে আমাদের যে সার্ভিস মেথডে আমরা যেটা করি, আমাদের পার্টিসিপেন্ট যারা আমাদের কাছ থেকে যারা সার্ভিস নিচ্ছেন তাদেরকে আমরা একটা হোয়াটসঅ্যাপ ক্লোজ গ্রুপে অ্যাড করি। এটার পরে তোমার সিভি ডেলিভারি দেওয়া হয়ে গেল, এরপরে তোমাকে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করব। অ্যাড করে তুমি যখন ইন্টারভিউ দিতে যাবা, ইন্টারভিউ দিতে যাওয়ার আগে তোমার কি করা উচিত, ইন্টারভিউ দিতে যাওয়ার আগে কি কি প্রিপারেশন নেওয়া উচিত। এখন তুমি ইন্টারভিউ দিতে গেলা যে কলমই নিয়ে গেলা না, এখন তোমার হয়তো একটা জিনিস লিখতে বললো, তুমি বললা ভাই কলমটা, আপনার কাছে কলম আছে, কলমটা দেন তো, ইটস অকওয়ার্ড, তাই না? সো এইরকম আসলে অনেক ব্যাপার আছে যেটা গাইডলাইন দিতে হয়। সো ওই গাইডলাইনগুলো স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেয়। এবং আমাদের অফিসে আমরা প্রত্যেক মাসে 2 বার একটা আড্ডার আয়োজন করি, ক্যারিয়ার আড্ডা। সে ক্যারিয়ার আড্ডায় কি হয়, সারা মাসে যদি আমার কাছ থেকে 200 মানুষ কাজ করায় নেয়, এই 200 মানুষকেই মেসেজ বা কল করে জানানো হয় যে আমাদের এই জায়গায় একটা আয়োজন আছে, তুমি এই আয়োজনে আসতে পারো। সো তুমি এই আয়োজনে আসবা, এসে তোমার আরো যদি কোনো প্রশ্ন, আরো যদি কোনো কোয়েরি, আরো যদি কোনো ক্লারিফিকেশনের প্রয়োজন হয়, সেগুলো তোমাকে দেওয়া হবে। এভাবে তুমি এই ক্যারিয়ার আড্ডাটাতে যতদিন পর্যন্ত তুমি জব না পাবা, ততদিন পর্যন্ত তুমি এই ক্যারিয়ার আড্ডাতে ফ্রি অফ কস্ট তোমাকে আমরা আসার সুযোগ দিব। আর জব পাইলে মিষ্টি মুষ্টি খাওয়ায় তুমি এই সার্ভিস এখানেই শেষ হইলো, এরকম ব্যাপার আর কি। সো এরপর যেটা হয় যে আমরা তার সিভিটাকে বিভিন্ন কোম্পানিগুলোতে প্লেস করে দিই। যেমন আমাদের কাছে বিভিন্ন কোম্পানির রিকোয়ারমেন্ট আসে। হ্যাঁ, একদম তুমি কাজ দিছো, তোমার নেক্সট চাকরির মিষ্টি খাওয়ার আগ পর্যন্ত তুমি আমার কাছে আমার ইসে থাকতে হবে। খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে হচ্ছে সিভি বিল্ড আপ করে দাও তো একটা পার্ট, আর যেহেতু ভাইয়ার কাছেই হচ্ছে অনেক এরকম চাকরি প্রার্থী এরকম অনেকে আসে, সো এখানে হচ্ছে অনেকে চাইলে খুঁজতেও পারে যে কাকে কাকে আমি নিতে পারি। সো এই কানেকশনটা মেক করে দেওয়াটা কিন্তু অনেক হিউজ একটা হেল্প আমি বলবো। এইটার জন্য আমাদের বাড়তি লোকবল আছে, তাদেরকে বেতন দেয়, কিন্তু তাদের বেতন মূল রেভিনিউর সঙ্গে রিলেটেড না, বাট তারপরেও দিই। সো একদম কেউ একজনের জব পাওয়ার আগ পর্যন্ত। এখন প্রশ্ন হতে পারে যে তাইলে তুমি আমার কাছ থেকে যদি যে অ্যামাউন্টটা আমরা সিভির জন্য বুকিং মানি হিসেবে নিচ্ছি, এটা দিলেই কি তোমার জব হয়ে যাবে? ব্যাপারটা হচ্ছে উই আর কোচ অথবা উই আর মেন্টর, উই আর কোচ, উই ক্যান গিভ ইউ সার্টেন গাইডলাইন। আমরা তোমাকে কিছু কিছু পথ বাতলে দিতে পারি, বাট কাজটা তোমাকে করতে হবে। কোচ তো সাকিব আল হাসানের কোচ তো সাকিব আল হাসানের সঙ্গে খেলতে নামবে না। সো খেলতে নামার দায়িত্ব তোমার। এবং ইভেন 1 বার 2 বার 5 বার 10 বারও যদি তুমি আল্লাহ না করুক ব্যর্থ হও, তাও তোমার নতুন নতুন লার্নিং হবে। এবং আমরা তোমার নেক্সট জব পাওয়ার আগ পর্যন্ত আমরা তোমাকে ছাড়ছি না। যতক্ষণ পর্যন্ত আমাদের সাপোর্ট তোমাদের দরকার, ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু আমাদের যারা সম্মানিত কাস্টমার যারা আছেন, আমরা কিন্তু গেমটা তাদের জন্য একটু কঠিন থাকে, কারণ কোচ সবসময় তোমাকে কঠিন করে খেলার সিস্টেমটা দেখিয়ে দিবে, যাতে করে তুমি মূল খেলায় গিয়ে খেলা যদি সহজ হয় তাহলে তুমি যেন সহজে উইন করে আসতে পারো। সো আমাদের যেটা দায়িত্ব সেটা হচ্ছে তুমি কতভাবে প্যাচে পড়তে পারো, কতভাবে আটকায় যেতে পারো, কতভাবে তোমার কত রকমের ঘটনা ঘটতে পারে, এগুলো সম্পর্কে তোমাকে এই যে প্রত্যেকটা ক্যারিয়ার আড্ডাতেই এরকম কোনো না কোনো টপিক নিয়ে
যেমন ইমোশনাল ইন্টেলিজেন্স, তোমাকে একটা কথা বললাম, রাগায় দিলাম, ভড়কায় দিলাম, তুমি বললা কি যে চৌধুরী সাহেব আপনি আমার সাথে এইভাবে ইন্টারভিউতে কথা বলতে পারেন না, এটা তো হইলো না, তাই না? সো একটা ক্লায়েন্ট তোমাকে যে কোনো ভাবেই তোমার সঙ্গে আর্গু করতে পারে, বাট তারপরেও তাকে সুন্দরভাবে বুঝবাজ দিয়ে নিয়ে আসা, এরকম আসলে অনেক রকমের মানে অনেক কিছু আছে। আমাদের দেশের মানুষের সময় জ্ঞানটা খুবই কম, নাই বললেই চলে, হিমাঙ্কের নিচে সময় জ্ঞান হিমাঙ্কের নিচে। যেমন ধরো তুমি আমাকে সময় দিয়েছো 1:30টার দিকে, আমি শিওর তুমি ঠিক 1:30টার দিকেই আসছো খুব সম্ভব, এবং আমি তার কিছুটা সময় আগে আসছি। কিন্তু এটা তুমি একটা কনভেনশনাল কোম্পানিতে যদি তুমি যাও, তাহলে তুমি দেখবা যে তোমার সময় দেওয়া আছে হয়তো 4টায়, শুরু হবে 6টায়। তা আমার এই যে 2 ঘন্টা সময় যে নষ্ট করা, আমার 2 ঘন্টা সময় নষ্ট করার কোনো অধিকার তো তোমার নাই। তুমি কি আমার 2 ঘন্টা সময় দাম দিয়ে দিচ্ছ? ইম্পসিবল, সেটা তো তুমি দিয়ে দিচ্ছ না, সম্ভবই না। তাহলে যেটার দাম তুমি দিতে পারছো না, ওইটা তুমি নষ্ট করছো কি জন্য? সো আমি যদি আমার এই অভিজ্ঞতাটা বলি, যে এই যে সময় নষ্ট করার যে টেন্ডেন্সিটা, আগে যখন আমাদের অবস্থা ভালো ছিল না, মানে আগে যখন আমি কাজ করতাম, আমরা কিন্তু এই যে সিভি রাইটিং ইন্ডাস্ট্রিটা কিন্তু আমরা বিল্ড করছি। যেহেতু আমি বাংলাদেশে প্রথম এটা নিয়ে কাজ করেছি, আমি কিন্তু এই ইন্ডাস্ট্রিটা বিল্ড করছি। এবং তুমি মানে জেনে আশ্চর্য হবা, তুমিও হয়তো একভাবে স্ট্রাগল করছো, তোমার স্ট্রাগলের গল্প একরকম, প্রত্যেক মানুষের স্ট্রাগলের গল্প ভিন্ন ভিন্ন। বাট আমি মানুষের ড্রয়িং রুম, বেডরুম, ডাইনিং স্পেস, পাকঘরের সামনে দাঁড়ায়ও মনে করো আমারে মানে তারা কমান্ড দিছে বা তারা তাদের স্টোরি বলছে, আমি সেটা রেকর্ড করে আনছি, আমি সেটা শুনছি, ডাইনিং টেবিলে বসে আমি লিখছি, আমি বেডরুমে খাটের পরে বসেও মনে করো যে লিখছি। মনে করো যে মানে ব্যাপারটা কতটা অদ্ভুত। মনে করো যে এই ভাই তার রুমে নিয়ে যায়, তার বেডরুমের মধ্যে তার খাটের পরে বসে মনে করো যে তার কাজ করেছে। বাট একটা ইন্ডাস্ট্রি বিল্ড করার জন্য ওই সময় ওইটা চেপে যাওয়া, সয়ে যাওয়া, এটা করতে হয়েছে। বাট তারপরেও খারাপ অভিজ্ঞতা যেটা, সেটা হচ্ছে গিয়ে যে মানুষের সময় জ্ঞান নাই, এটা খারাপ অভিজ্ঞতা। আর ভালো অভিজ্ঞতা এটাও মানে হাজার হাজার, বিকজ মানুষজন জব পাচ্ছে, একটা জব যে পায় মোটামুটিভাবে, যে তার কাছ থেকে কোনো না কোনো একটা উপহার চলে আসে। ইভেন আমার লাইফে, এটা হয়তো তোমার লাইফেও ঘটছে, অবশ্যই ঘটছে, বিকজ তুমিও অনেক মানুষের জীবনে ভ্যালুয়েট করছো বা করতেছো, এই ধরনের কাজের মধ্যে আছো। তা আমাদের এমন অনেক সময় হয় যে কোথাও এক জায়গায় গেছি, এমন এক লোক, মানে আমার এমনও ঘটনা ঘটছে যে ওই যে শেফস টেবিলে গিয়ে বসছি, পাশের টেবিলের থেকে কেউ একজন আমার জন্য খাবার কিনে পাঠায় দিছে। কি ব্যাপার, উনি এখন ওনার বসের সাথে আছে, সো এই কারণে উনি আমার সাথে এসে দেখা করতে পারবে না। মানে কিন্তু আমাকে দেখে ওনার মনে হয়েছে যে ওনার আমাকে খাওয়াইতে মন চাইছে, বিকজ এই চাকরিটা উনি আমার ডকুমেন্ট দিয়ে পাইছে, সো উনি একটা কিছু কিনে দিয়ে আমাকে পাঠায় দিল। আমার অনেক মানে শ্রমিক ভাইরা আছে যারা ক্লাস 8, 9, 10 পাস করে ওই মালয়েশিয়াতে, দুবাইতে, সিঙ্গাপুর, কাতার, বাহরাইন, ওমান, এই সমস্ত জায়গায় যে ওয়েল্ডিং এর কাজ করে, ডিশ ওয়াশিং এর কাজ করে, পাইপলাইনের কাজ করে, তাদের যখন একটা সিভি করে দেই, তখন তারা একটা মালয়েশিয়া থেকে একটা গেঞ্জি পাঠায় দেয় বা একটা কলম পাঠায়, যার যার সামর্থ্য আছে। বাবুরে ওই কলমই মনে করো যে মানে ওইটাই আমার কাছে মানে অত্যন্ত জরুরি ডকুমেন্ট আর কি। সো এইরকম জিনিস মানে ভালো অভিজ্ঞতার আসলে একটা বলার মতো কিছু নাই, অসংখ্য অগণিত, এবং এটা প্রতিদিন হচ্ছে। আর খারাপ অভিজ্ঞতা ওইটাও আমাদের দেশে যতক্ষণ পর্যন্ত কালচারাল শিফটিংটা না হবে, একজন আরেকজনের সময়ের মূল্যটা যতক্ষণ দিতে না পারবো, বুঝতে না পারবো, ততক্ষণ পর্যন্ত খারাপ অভিজ্ঞতারও কোনো সমাধান নাই, ভালো অভিজ্ঞতারও কোনো শেষ নাই। ভাই আপনার কাছে কেউ কি হচ্ছে মানে এরকম দাবি নিয়ে আসে যে ভাই আমাকে লাখ টাকার একটা চাকরি পাইতে হবে, আমাকে সিক্রেট বলে দেন? তুমি ক্যারিয়ারের শুরুতে যখন তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করা হয়ে গেল, তখন তুমি শুরুতেই 50,000 টাকা বেতনের চাকরিও কিন্তু তুমি পেতে পারো। কিভাবে পাবা? তোমাকে ছাত্র জীবন থেকে ইন্টার্নশিপ, পার্ট টাইম এক্সপিরিয়েন্স, ভলান্টারি এক্সপিরিয়েন্স, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, সিএসআর ট্রেনিং, এই কাজগুলো করতে হবে। এবং তুমি যখন 50,000 টাকা বেতনের জবে ঢুকবা, তাহলে কিন্তু তুমি 5 বছরের মধ্যে লাখ টাকার জব কিন্তু তোমার ওখান থেকে হয়ে যাবে। সেকেন্ড যেটা পয়েন্ট, যে যারা এখন একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্টের স্যালারি পাচ্ছে, তারাও যদি এক্সপেক্ট করে যে কিভাবে তারা লাখ টাকা বেতনের জব পাবে, তাহলে তাদেরকে যেটা করতে হবে যে লাখ টাকা বেতনের জবের মতো করে তাকে প্রথমে নিজেকে গড়তে হবে। কি কি স্কিল তার দরকার, বেসিক স্কিলগুলো তাকে বুঝতে হবে। এরপরে তাকে যেটা করতে হবে, তাকে তার কন্ট্রিবিউশন এবং অ্যাচিভমেন্টগুলোকে গুছিয়ে লিখতে হবে। এটা লেখার জন্য একটা ফ্যাক্টর কাজ করে, যেটাকে বলা হয় হচ্ছে স্টার ফ্যাক্টর। এস ফর সিচুয়েশন, টি ফর টার্গেট, এ ফর অ্যাকশন, আর ফর রেজাল্ট। দ্যাট মিনস
what was the situation of your organization when you joined, what are the target that you set, what are the action plan that you developed, and what's the result now. That means আপনার মাধ্যমে আপনার কোম্পানিতে কোনটা ইন্ট্রোডিউস করেছেন, কোনটা মডিফাই করেছেন, কোনটা চেঞ্জ করেছেন, কোনটা অটোমেট করেছেন, কোনটা ম্যাক্সিমাইজ করেছেন, কোনটা মিনিমাইজ করেছেন, কোনটা রিভ্যাম্প করেছেন, কোনটা কি করেছেন, এই টোটাল বিষয়টা আপনার রেজুমিতে প্রথমে মেনশন থাকতে হবে। লাখ টাকা বেতনের জব পাওয়ার জন্য আপনাকে একটা প্রথমে লিস্ট তৈরি করতে হবে যে আপনি কোন ধরনের জবগুলা করতে চান, কোন চাকরিগুলা করতে চান, কোন কোন কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে চান। আপনাকে একটা লিস্ট করতে হবে। আপনার লিঙ্কডইন প্রোফাইল আপ টু ডেট থাকতে হবে। যে কোম্পানিগুলোর লিস্ট আপনি তৈরি করেছেন ওই কোম্পানিগুলোকে ফলো দিয়ে আসতে হবে। ওই কোম্পানিগুলোর সার্কুলারগুলো আসলে তখন আপনাকে তারা নোটিফাই করবে। ওই সার্কুলারের সাথে মিলিয়ে আপনাকে আপনার ডকুমেন্ট প্রিপেয়ার করে তাদেরকে পাঠাতে হবে। আপনার যা ইন্টারনাল নেটওয়ার্ক আছে, আপনার ইউনিভার্সিটি অ্যালুমনাই, আপনার জবের কলিগ, আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি, এই নেটওয়ার্কিংকে কাজে লাগিয়ে ওই কোম্পানিগুলোতে কিভাবে ইন্টারভিউ হয় সেটা সম্পর্কে আপনাকে আগে থেকে কিছুটা আইডিয়া নিতে হবে। এর পাশাপাশি ইন্টারভিউতে আপনাকে কিছু কমন প্রশ্ন করবে। আগের চাকরিটা কেন ছাড়তে চাচ্ছেন, এই কোম্পানিতে কেন আসতে চাচ্ছেন, আপনাকেই কেন নিয়োগ করানো উচিত, আপনার স্ট্রেংথগুলা কি কি, আপনার উইকনেসগুলা কি কি, আপনার জীবনে ঘটে যাওয়া এমন একটা ঘটনা বলেন যে জায়গায় আপনার নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়েছিল, আপনার জীবনে ঘটে যাওয়া একটা ক্রাইসিস আপনি কিভাবে ম্যানেজ করেছিলেন সেটা বলেন, সর্বোচ্চ বড় কতজনের টিম আপনি ম্যানেজ করেছেন, সেই টিমটা আপনি কিভাবে ম্যানেজ করেছেন, কোনো একটা সমস্যা হলে সেটার সমাধানের জন্য আপনি কি কি স্ট্র্যাটেজি ফলো করেন। এই যে খুব কমন প্রশ্ন, সারা জীবন তো কত নোট পড়ছেন, কত বই পড়ছেন, কত কিছু পড়ছেন, তাহলে ৩৮টা প্রশ্ন, ওই যে আমাদের সময় একটা গাইড বই ছিল শেষ সম্বল গাইড, সো এরকমভাবে আপনার শেষ সম্বল ৩৮টা প্রশ্ন প্রয়োজন মুখস্থ করে ফেলেন। মুখস্থ করে ফেললে আপনার কনফিডেন্স বেড়ে যাবে। যখন আপনার কনফিডেন্স বেড়ে যাবে স্ট্রেস কমে আসবে। কনফিডেন্স বেশি, স্ট্রেস কম, ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বেশি, জব পাওয়ার সম্ভাবনা বেশি। সো দিজ আর দ্য হ্যাকস ইফ ইউ ওয়ান্ট টু গেট এ স্যালারি, ইফ ইউ ওয়ান্ট টু গেট এ লাখ টাকা বেতনের জব। ভাই আপনি আর কি কি করেন? আপনার আর কি কি জায়গা নিয়ে কাজ করতে ভালো লাগে? যেমন আমি জানি যে আপনি বই-টই লেখেন। জি। সো এই জায়গাগুলোতে আপনার বিচরণটা কেমন? অ্যাকচুয়ালি আমার বই এই পর্যন্ত অনেকগুলো বই বের হয়েছে, আর আমি খুবই ফোকাসড পারসন। সো আমার যেমন ধরো খুব ক্লিয়ার কাট চিন্তাভাবনা যেটা, যে আগামী 2025 সালের 31শে ডিসেম্বরের ভিতরে 1 লক্ষ মানুষকে আমরা জব পেতে হেল্প করব। আজকে হচ্ছে কয় তারিখ? আমাদের আজকে 12 তারিখ, 12ই মার্চ 2024। আর 31শে ডিসেম্বর 2025 এর ভিতরে আমরা 1 লাখ মানুষকে জব পেতে হেল্প করব ইনশাআল্লাহ, বা করছি। করব বলাটা ভুল, কারণ হচ্ছে গিয়ে গোল সেটিং এর ক্ষেত্রে এটাকে প্রেজেন্ট টেন্সে এনে কথা বলতে হয়। মাই অ্যাপোলজি। সো যেটা হচ্ছে এটা নিয়ে আমরা কাজ করছি এবং এটা ডান, এটা অবশ্যই হবে ইনশাআল্লাহ। আর একটা জিনিস যেটা, যে 2028 সালে তুমি যদি আমার গোল বলো তাহলে হচ্ছে 2028 সালের 29শে ফেব্রুয়ারি আমাদের একটা টাওয়ার হচ্ছে, সেই টাওয়ারটার নামই হবে তোমার সিভি টাওয়ার। সেই টাওয়ারটার নামই হচ্ছে সিভি টাওয়ার। সেই টাওয়ারের ভিতরে, এই টাওয়ারটা নিয়ে, এটা আমার একটা স্বপ্নের মতো জায়গা। সেই টাওয়ারের ভিতরে তোমার বই পড়ার জন্য একটা লাইব্রেরির মতো থাকবে, একটা কফি শপের মতো থাকবে। এই বিল্ডিংটা আমার অফিস হবে, এটার ভিতরে একটা মানুষ ঢুকবে, সে তার কাউন্সেলিং এর জন্য যা কিছু সাপোর্ট দরকার সব কিছু পাবে। এক পাশ দিয়ে ঢুকবে ম্যাকডোনাল্ডের মতো, এক পাশ দিয়ে ঢুকে অর্ডার করবে, আর এক পাশ দিয়ে বেরোয় যাওয়ার সময় তুমি তোমার সার্ভিস বুঝে নিয়ে যাবে। সে এক পাশ দিয়ে একজন মানুষ ঢুকবে মানে সিভির জন্য, এবং আরেক পাশ দিয়ে সে সিভি তৈরি করে নিয়ে বেরিয়ে যাবে। কিন্তু আমার সার্ভিসটা শুধুমাত্র সিভি রাইটিংয়েই এখানে সীমাবদ্ধ থাকবে না, আমরা তাকে জব পাওয়ানোর জন্য যা কিছু করা দরকার, সো এরকম একটা জব মেশিন আমরা তৈরি করছি, যেটা নিয়ে আমরা কাজ করছি। সো 1 লাখ মানুষ জব পেতে যাচ্ছে, এবং ইনশাল্লাহ 2028 সালের 29শে ফেব্রুয়ারি আরেকটা লিপিয়ার হবে, আমরা আবার একটা 29শে ফেব্রুয়ারি পাবো। ওই দিন ইনশাল্লাহ আমাদের টাওয়ারের উদ্বোধন, যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমরা ওইটাও করতে যাচ্ছি ইনশাল্লাহ। দোয়া রইল ভাইয়া, অবশ্যই যাতে এই জিনিসটা আমরা দেখতে পারি ইনশাল্লাহ। ভাইয়া, আমাদের অডিয়েন্সের জন্য যদি আপনি আপনার লাইফ থেকে 4টা পয়েন্ট শেয়ার করেন, 2টা হচ্ছে কি করা যাবে বা করা উচিত, আর 2টা হচ্ছে কি অ্যাভয়েড করতে হবে। কি করা যাবে এটা যদি বলি, তাহলে আমার প্রথমত বলা থাকবে যেটা, সেটা হচ্ছে যে যত দ্রুত সম্ভব কোনো না কোনো একটা কাজে হাত দেওয়া, সেটা যে কোনো কাজই হোক না কেন। খেয়াল করলে দেখবেন যে তুমি যদি তোমার এলাকাতে মসজিদের চারপাশ যদি ঝাড়ুও দাও একদিন, তাহলেও দেখবা তোমাকে ওই মসজিদে যারা নামাজ পড়তে যাচ্ছে কেউ একজন এসে জিজ্ঞাসা করবে, বাবুরে তুমি ঝাড়ু দিচ্ছ কেন?
বলবো যে এমনিতেই আমার এখন তো গ্র্যাজুয়েশন মাত্র শেষ হলো, বা আমি এখন কলেজে পড়াশোনা মাত্র শেষ করলাম, কাজকর্ম নাই, ভাবলাম মসজিদের পাশে ময়লা আছে পরিষ্কার করতে আসলাম, আর তোমার এই কাজ করার দরকার নেই, আসো তোমার আমি আরেকটা কাজ দিচ্ছি। এইটাই এভাবেই প্রত্যেকটা মানুষের ক্যারিয়ার শুরু হয়। সো যে মানুষ যেদিন থেকে কাজ করা আরম্ভ করে সেদিন থেকে তার অভিজ্ঞতা হওয়া শুরু। সেকেন্ড যেটা করতে বলবো যে কিছু বই পড়ার প্র্যাকটিস করা। বই পড়া ইজ এ গ্রেট হ্যাবিট। তোমার যদি কোনো বন্ধু বান্ধব না থাকে, কারোর সাথে যদি তোমার কোনো সম্পর্ক না থাকে, দিন শেষে তোমার কাছে তোমার বই থাকবে। বই উত্তম বন্ধু। আমরা ছাত্র জীবনে যখন স্কুলে পড়ি তখন ভাবি যে স্কুলের বন্ধুরাই হচ্ছে আমার সারা জীবনের সখী। কলেজে যখন পড়ি ভাবি যে এদেরকে ছাড়া আমি মানে বাঁচবো না। ইউনিভার্সিটিতে যখন পড়ি তখন মনে হয় যে এরাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাট এদের কেউই কর্মজীবনে আসার 5 বছর 7 বছর পরে দেখবা এদের কেউই নাই। যারা তোমার চাইতে উচ্চ আকাঙ্ক্ষা পোষণ করছে, যারা তোমার চাইতে ভালো কাজ করছে, যারা তোমার চাইতে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আরো বেশি যত্নশীল ছিল, তারা তোমার চেয়ে উপরে উঠে যাবে, তোমাকে তারা পাত্তা দিবে না। আর যারা তোমার চেয়ে নিচে রয়ে যাবে তাদেরকে তুমি পাত্তা দিবা না। সো এই দুইটা জিনিস করতে পারো। এবার হচ্ছে যে কি কি জিনিস করা যাবে না। সো কি কি জিনিস করা যাবে না, তার মধ্যে প্রথমত হচ্ছে যে বর্তমান সময়টা হচ্ছে ডিস্ট্রাকশনের সময়। সো ডিস্ট্রাকশনটা এত ভয়ঙ্করভাবে আসছে, যেমন সেদিন আমি একটা ট্রেনিংয়ে জিজ্ঞাসা করছিলাম যে আপনি দিনে কয় ঘন্টা মোবাইল ঘষেন, তো একজন আমাকে উত্তর দিয়েছে আমি 12 ঘন্টা মোবাইল ঘষি। তো সে যে বাঁচিয়ে আছে এটাই একটা এটাই তো একটা মানে অষ্টম আশ্চর্যের মতো, তাই না? সো এই মোবাইলের লিড টাইমিংটা এটা কমিয়ে আনাটা খুব জরুরি। আর আরেকটা যেটা অভ্যাস মানে যেটা আমি নিষেধ করব, আমাদের এই শ্যুটটা আল্লাহর রহমতে এই শ্যুটটা কেন জানি অনেকদিন যাবতীয় হওয়ার কথা, বাট ভাগ্যে এমন দিন মিলাইছে যে আজকেই প্রথম পয়লা রমজানের দিন। কিন্তু রমজান উপলক্ষেও আমি এখানে একটা খুব বাজে জিনিস যেটা দেখলাম, আমরা যখন ছোট ছিলাম আমরা সেহেরির সময় উঠতাম, মানে কি এদিকে একটু আগে আগে ঘুমায় গিয়ে সেহেরির সময় ওঠা। এখনকার দিনে সেহেরির সময় ওঠার কালচার আর নাই। এক টানে ওই দুপুর 2:30-3টার দিকে খাইয়ে একবারে শীতে শুয়ে থাকবো, এদিক দিয়ে আর যা। এইটা তো আলটিমেটলি এখানে রোজার তো কিছু হইলো না, এটা না খেয়ে থাকা। এটার জন্য রমজান মাসেরও খুব একটা প্রয়োজন। এটা আপনি যে কোনো দিনই করতে পারেন, না খেয়ে থাকবো একদিন। মনে করেন যে ওই আমি মাঝে মধ্যে দুষ্টামি করে বলি যে কেউ যদি আমাকে বলে যে আমার আপনার কাছ থেকে কাজ করায় নেওয়ার মতো পয়সা নেই, বলি যে তাহলে 2 দিন না খেয়ে থাকেন, রোজা থাকেন, স্বাস্থ্যের জন্যও ভালো, এদিক দিয়ে আপনি যে কাজটা করতে চাচ্ছেন ওইটার জন্য। ধরো তোমাকে একটা বই কিনতে দিলাম, তুমি বললে যে বই কেনার টাকা আমার কাছে নেই, 2 বেলা না খেয়ে থাকো, তাহলে তোমার শরীরের জন্যও ভালো হলো, বইটাও কেনা হয়ে গেল, বইটা পড়লে তুমি আরো নলেজও পাইলা। সো এই দুইটা জিনিস আমি বলবো যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ কিপস এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। সো হেলদি, ওয়েলদি, ওয়াইজ, তিনটাই আর্লি রাইজের সাথে রিলেটেড। তো এটা একটু যদি জরুরি ভিত্তিতে করা যায় তাহলে বোধহয় ভালো হতো। না, এক্সেলেন্ট টিপস। আমি দর্শকদেরকে আবারও বলবো যে এই লাস্ট পার্টটুকু আবার গো থ্রু করতে, এন্ড এই টেক আওয়ে পয়েন্টগুলা ডেফিনেটলি সুন্দর করে হচ্ছে কমেন্টে নিজের মতো করে গুছিয়ে লিখতে, যে আমি এই ব্যাপারে কি করব, এই পয়েন্টসগুলোর ব্যাপারে আমি নিজে কি করতে পারি, আমার এখন এই ব্যাপারে কি করার আছে। তাহলে হচ্ছে একটু থিঙ্ক থ্রুও করা হবে, একটু চিন্তার মধ্যে আসবে। আর চিন্তার মধ্যে আসলে তখন হচ্ছে এটা চর্চার মধ্যে আসতে পারে। বাট আমি চিন্তাও করব না, চর্চাও করব না, তাহলে আমি আসলে কোনো দিকেই যাব না, শর্টকাটে কিছু হবে না। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। মানে আলোচনাটা হচ্ছে আমার মনে হয় যে আমার দর্শকরাও অনেক এনজয় করবে, এন্ড পাশাপাশি এটা অনেকের জন্য অনেক হেল্পফুল হবে। যে এই যে ছোট ছোট জিনিসগুলো যেগুলো ইগনোর করার কারণে কিংবা পাত্তা না দেওয়ার কারণে আমরা বড় বড় বিপদে পড়ি, সেখান থেকে অন্তত আমরা ইনশাল্লাহ বেঁচে থাকতে পারবো। তো ভাইয়াকে আবারও ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ। তো আমি বিদায় নিয়ে নিচ্ছি। ভাইয়া যদি লাস্টে কিছু বলতে চান, আপনার কথার মাধ্যমে আমরা আজকে এপিসোড শেষ করব। লাস্টে যেটা বলার সেটা হচ্ছে অন্যকে ইমপ্রেস করতে হলে নিজেকে এক্সপ্রেস করতে পারতে হবে। এখন নিজেকে তুমি যত ভালো নিজেকে এক্সপ্রেস করতে পারবা তত ভালো তুমি অপরচুনিটি গ্র্যাব করতে পারবা। আমাদের সমস্যা কি, আমরা সবাই চাকরি খুঁজি, চাকরি কই, অথচ চাকরি আবার তোমাকে খুঁজতেছে, তুমি কি এক্সিস্ট করো কিনা। এবং তোমার এক্সিস্ট করার জন্য আমি আজকে যে এই যে ছোট্ট একটা পডকাস্টের মতো সেখানে আমি তোমাদেরকে যে জিনিসগুলো বললাম, এটা যদি আসলেই আরেকবার যদি একটু শোনো বা একটু যদি রিক্যাপ করো, তো তুমি তোমার উইকনেসগুলো যদি আইডেন্টিফাই করতে পারো এবং ওই উইকনেসগুলো নিয়ে একটা উইকনেস দিয়ে যদি আগামী 6 মাসে যদি কাজ করো, যে মনে করো যে না এই উইকনেসটা আগামী 6 মাসের ভিতরে আমার ভিতরে থাকা চলবে না, তো তাহলে আমার কাছে খুব ভালো লাগবে। আর ইনশাল্লাহ
যেটা বললাম যে হয়তো কোনো একদিন কোথাও হয়তো কক্সবাজারে গেছি বা সিলেটে গেছি, কোথাও হয়তো ঘুরতেছি, হঠাৎ করে তুমি হয়তো এসে দেখে বললা যে আপনি রাতুল ভাইয়ের সাথে এই পডকাস্টটা করছিলেন বা এই আলোচনাটা করছিলেন, এখান থেকে ওই জিনিসটা আমি শুনছিলাম এবং ওইটা কাজে লাগে, আমার ভালো হয়েছে। সো এই এই কমপ্লিমেন্টটুকু পাইতে চাইবো, এটা পাইতে পারলেই খুব ভালো লাগবে। দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।